ওকে বাচ্চারা, আমরা স্টার্ট করি। আমাদের আজকে হচ্ছে যে আমাদের লেকচার নাম্বার 3 এবং টেকনিক্যালি আওয়ার লাস্ট লেকচার। তো আমরা একটু আমাদের ফাইলটাকে হচ্ছে যে আমরা আগে নিয়ে আসি, যেটা আমরা পড়ছিলাম লাস্ট দিন। আম, এটা না, আইসিটি চ্যাপ্টার 2। ওকে, ওপেন করি। ওকে, ডান। তাহলে আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, তা আপনার স্টুডিওতে কয়জন কয়জন পড়ে? ও, আমি আর হচ্ছে আরেকজন ভাই আসুনি আসে। এত তাড়াতাড়ি তারপর ক্লাস কর। তুই তো ক্লাস করবি, তোর তো টেনশন নাই, তুই খালি স্ক্রিনের দিকে তাকাই লিখবি, আর আমি যে খেয়ে দিয়ে আরেক জায়গায় এসে তারপর হচ্ছে যে ক্লাস নিচ্ছি দাঁড়ায় দাঁড়ায়। তা আমি বললে তুই পারবি না কেন? ডং করতেছিস অসভ্য। ওকে, আচ্ছা। হ্যাঁ, অ্যান্সার করছি, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি একটা একটা করে। আমি আগে জাস্ট হচ্ছে লাইভটাকে শেয়ার করে নিই। হ্যাঁ, লাইভটা শেয়ার করে আমরা স্টার্ট করে দিচ্ছি। একটা সেকেন্ড, জাস্ট একটু লাইভটা শেয়ার করে নিই, তারপর আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাচ্চা, our last lecture. তো একটা সেকেন্ড। তো আমরা এখানে দিলাম, এখানে নিলাম। আর কোনোটা আছে? না, ডান। ওকে, আমাদের মোটামুটি ডান। জাস্ট আমাদের একটা জিনিস লাগবে। দাঁড় বাচ্চা, একটু লাইভটা শেয়ার করে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। ওকে, ডান। আমাদের তাহলে লাইভ শেয়ার টেয়ার শেষ। ওকে, আমরা মোস্ট ফাইনালি লাইভটা শেয়ার করে ফেলছি। ঠিক আছে বাচ্চা, আমরা তাহলে হচ্ছে পড়াশোনা শুরু করি। বিফোর উই স্টার্ট, আপনাদের অনেক কোয়েশ্চেন, আমি সেগুলো অ্যান্সার করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে আজকে আমাদের লাস্ট পড়া, আজকে পড়াশোনা। সো অত বেশি পড়াও নাই, খুব একটা বেশি আমাদের পড়াশোনা নাই আজকে। সো আমরা অতটুকু পড়ে আমাদের পড়াশোনা আজকে ডান করে ফেলবো। সো আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি এগুলো সব পড়েছি, যদি আপনারা খেয়াল করে দেখেন। এই যেগুলো আমাদের সব পড়াশোনা হয়েছে, রাইট? এগুলো সব পড়াশোনা ডান। এবার আমরা হচ্ছে যে এখান থেকে তার পরবর্তী অংশগুলো পড়বো। সো কোর্সটা কিভাবে নিবা না করবা সবই আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত। এই পর্যন্ত আজকে দুইটা লেকচার হয়েছে, তিনটা না বাবা, দুইটা লেকচার হয়েছে। ঠিক আছে, আজকে লাস্ট লেকচার আমাদের। আজকে লাস্ট হচ্ছে আমাদের ফ্রি লেকচার। সো আমরা একটু জাস্ট গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে আগে যাচ্ছি। কোথায় গেল? এসএসসি। ওকে, ডান, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি সব জায়গায় শেয়ার টেয়ার দিয়ে ফেলছি। ওকে, ডান। তাহলে এখন আসেন আপনাদের হচ্ছে আগে ডিটেলস গুলো বলে নিই অ্যাবাউট হোয়াট উই আর লার্নিং ইন দিস কোর্স, এবং কি কি আছে না আছে সেগুলো ডিটেলস আমি শেষ করে নিই। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত অনেক কিছু পড়েছি। আমাদের কোর্স ডিটেলসটা আমরা এখন আরেকবার বলে দিচ্ছি, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। তো আমাদের কোর্স ডিটেলস হচ্ছে এইটা ভাইয়া। কোথায় গেল? হ্যাঁ, এই যে কোর্স ডিটেলস। এটা রামাদান স্পেশাল কোর্স, অর্থাৎ রমজান স্পেশাল কোর্স। আমরা ইনশাল্লাহ রমজানের মধ্যে কোর্সটা শেষ করে ফেলবো। সানডে, টুইসডে, থার্সডে, সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। আজকে অলরেডি থার্ড লেকচার যাচ্ছে। এবং আমাদের এখানে মানে আপনারা যারা এখনো পর্যন্ত আইসিটি পড়েন না এসএসসি তে, টোটাল 25 মার্কের পরীক্ষা হবে আপনাদের। এর মধ্যে 15টা আসবে এমসিকিউ, 2 মার্কের আসবে 5টা প্রশ্ন। তো আমাদেরকে টেকনিক্যালি দুটোর জন্য প্রিপারেশন নিতে হবে। চ্যাপ্টার 2 এবং হচ্ছে যে বলতে পারেন 1 2 3 হচ্ছে একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার। 4 5 6 এই চ্যাপ্টারগুলো পড়াইতে গেলে আপনাকে আসলে, আমাকে আসলে দিন শেষ হচ্ছে একটু আপনাদেরকে ডিটেইলে বুঝাইতে হবে। তো এগুলো আমি দিয়ে দিব। আপনাদের 6টা এক্সাম হবে, 6টা চ্যাপ্টারের উপরে। এবং আপনাদের একটা এমসিকিউ শিট এবং পিডিএফ দিয়ে দেওয়া হবে। সো আপনাদের এখন হচ্ছে যে আমি একটা গ্রুপে অ্যাড দিয়ে সবাইকে আমি গ্রুপে অ্যাড দিয়ে লেকচারগুলো আপলোড করে দিব। এবং টোটাল কোর্স ফি হচ্ছে 1050 টাকা। এবং আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো ধরনের কিছু দরকার হয়। হ্যাঁ,
আম, এটা বললেই হবে। ক্লাস 9 এবং 10 দুইজনের জন্যই সেম, বিকজ ক্লাস 9 এর জন্য জাস্ট হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 আর 3 এক্সট্রা আছে। যে 1 আর 3 এর উপর আমি এমনি রেকর্ডেড লেকচার দিব, বিকজ এটা খুবই বোরিং জিনিস, আপনাকে বুঝায় পড়ানোর কিছু নাই। আমরা নেক্সট যে পেইড ক্লাসটা করবো এটা আমাদের হবে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। সেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এক্স্যাক্টলি কিভাবে কাজ করে প্রতিটা জিনিস আপনাকে হাতে কলমে শিখাবো, আপনাকে প্রতিটা জিনিস লিখাই দিব। তাহলে আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন যে আসলে পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন মজা হয়। অফকোর্স এই জায়গায় হচ্ছে যে ক্লাসগুলো আমরা যেমন কোডিং যখন হবে পাইথনের, আর প্রত্যেকটা পাইথনের কোড রান করে করে দেখাবো, যেন আপনারা একদম হাতে কলমে শিখতে পারেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাই ল্যাপটপ থাকা ম্যান্ডেটরি কিনা। ল্যাপটপ থাকলে ভালো, আপনি বেটার বুঝবেন, না থাকলেও সমস্যা নাই, বিকজ আপনাকে আমি ওইভাবেই শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, So, আপনার জন্য কোনো প্রবলেম হবে না। ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কি বিকাশ করা যাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারই বিকাশ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ, সবকিছু আপনার এই একটা নাম্বারেই করবেন। ওকে বাচ্চারা, এখন গেল। যারা যারা হচ্ছে অন্যান্য কোর্সের ব্যাপারে আপডেট চাচ্ছিলেন, ফিজিক্স কোর্সে আমাদের অলরেডি হচ্ছে যে গতি প্রায় শেষ, একটা লেকচার বাকি, আমরা বল শুরু করছি। গতি চ্যাপ্টার উপরে আমরা ইন টোটাল ক্লাস করেছি প্রায় 12টার মতো আমাদের লেকচার হবে। 12টা লেকচারে আমরা বেশ ভালো অ্যামাউন্ট অফ ম্যাথ কমপ্লিট করেছি, মানে 60টার মতো আমরা ম্যাথ করবো আর কি ক্লাসে। সো উইচ ইজ হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ। সব থিওরিও পড়ানো শেষ, সব বেসিক পড়ানো শেষ, আমরা বলে চলে যাচ্ছি হচ্ছে এই মান্থে, এবং আমরা এই মান্থে বলও শেষ করে ফেলবো। কেমিস্ট্রিতে আমাদের চ্যাপ্টার 4 এর উপর আরেকটা লেকচার আছে। তো চ্যাপ্টার 3 এবং 4 আমাদের অলমোস্ট ডান। 3 আর 4 শেষ হয়ে গেলে আমরা ইভেন্চুয়ালি 5 এ চলে যাচ্ছি। আর 1 আর 2 এর উপর আমরা একটা রেকর্ডেড লেকচার দিয়ে দিব, যেন আপনাদের যাদের পরীক্ষা আপনারা দেখে নিতে পারেন। আর এই তো অবস্থা। আর ম্যাথের কোর্স শুরু হচ্ছে বাই দ্য ওয়ে। ম্যাথের কোর্স হচ্ছে যে কি হবে না হবে সেটা ডিটেইলস আমি জানাবো, সপ্তাহে 3 দিন হবে। সো ওটাও আমি নিব, ইনশাল্লাহ আপনাদের ম্যাথের কোর্স আরো সুন্দর করে পড়াই দিব। ওকে। আর ভাই বায়ো ক্লাসের ফি হচ্ছে যে ওইটা, হ্যাঁ, বায়ো ক্লাসের ফি হচ্ছে 2250 টাকা মনে হয় 9 এর জন্য, আর 10 এর জন্য মনে হয় 2800 সামথিং, আমি ভুলে গেছি। ওকে। আইসিটির ফি হচ্ছে 1050, লেখা আছে এই যে 1050। ঠিক আছে, 1050। আমরা মোটামুটি সবকিছু আপনার এটার মধ্যে ইনক্লুড করে দিব। আসেন আগাই। সো আমাদের যে কটা লাগে, মানে আমাদের যে কটা ক্লাস লাগে আইসিটি আমি সবই নিয়ে দেবো, কোনো টেনশন নাই। আসেন এগিয়ে যাই। আমাদের মোটামুটি সবই আমরা এখানে পড়েছি, হ্যাকিং কাকে বলে, অমুক তুমুক। ও বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু এই 3টা লেকচারের উপর একটা কন্টেস্ট চলছে, আপনারা জানেন তো। কন্টেস্টটা কি? কন্টেস্ট হচ্ছে আপনাদের নোট শেয়ার করতে হবে। এই যে কন্টেস্ট ডিটেলস আমি দেখাই দিচ্ছি, কোথায় আছে কন্টেস্ট ডিটেলস, এই জায়গায়, হ্যাঁ, এই যে এখানে, সরি। কন্টেস্ট ডিটেলস চলছে এক্সাম, আমাদের চ্যাপ্টার 2 এর উপর 3টা যে লেকচার হবে তার উপর আমরা একটা এক্সাম নিব, সেটা সবার জন্য ওপেন থাকবে। আমরা গ্রুপে পোস্ট দেবো, কোনো সমস্যা নেই। মার্চের 10 তারিখে আমাদের এক্সাম ডেট, অ্যাজ ফার আই রিমেম্বার। সো মার্চের 10 তারিখে এক্সাম, আপনাদের একটা এমসিকিউ এক্সাম হবে। সো এই হচ্ছে কাহিনী। টপ 5 কে আমরা আইসিটি বই হচ্ছে যে ফ্রিতে গিফট করব। ঠিক আছে, ফ্রিতে আমরা আইসিটি বই দিব 5টা, যারা টপ 5-এ থাকবে। আর আপনাদেরকে এখানে দুটো কন্ডিশন ফিল আপ করতে হবে। এক, আপনাদের সকল লেকচার ইন্ডিভিজুয়ালি আমাদের গ্রুপ এমবিএস এ পোস্ট করতে হবে, এবং তারপর হচ্ছে যে আপনাদেরকে এক্সামে হাইয়েস্ট পেতে হবে। যদি এক্সামে হাইয়েস্ট পান কিন্তু এই শর্ত পূরণ না হয়, তাহলে আমরা ইভেন্চুয়ালি ওটাকে সরাই দিয়ে পরের জনকে গিফট দিয়ে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের ওভারঅল আইডিয়া। হ্যাঁ, ইন ইন ফিউচার ফিজিক্স এবং কেমিস্ট্রি নোট আপনি অবশ্যই পাবেন হচ্ছে ইংলিশ ভার্সনে, আর একটু সময় লাগছে বানাতে, এই আর কি। আর আপনাদের সবাইকে একটু জাস্ট একটা ভালো মানে একটা ভালো নিউজ শেয়ার করতে চাই। আমাদের লাস্ট মান্থে মানে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে, অনলি ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিও না, আর স্পেসিফিক্যালি বলে ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে, কারণ আমাদের সব বই 15 তারিখের পরেই আসে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে আমরা জাস্ট এসএসসির বই, হ্যাঁ জাস্ট এসএসসির বই সেল করেছি 1200+। এর মধ্যে একটা হিউজ অংশ অবশ্যই কেমিস্ট্রি। তো 1200+ বই আমরা জাস্ট এসএসসিরই সেল করেছে, আমরা এইচএসসিটাও ধরি নাই। দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ বুক। এবং আল্লাহ রহমতে আমাদের সেকেন্ড এডিশন হচ্ছে কেমিস্ট্রি চলে আসছে। আমি এই যে তোমাদেরকে পড়ায় কিছুক্ষণ হচ্ছে বইটি প্যাক করে আবার নামাজে চলে যাবো, আবার এসে প্যাক করব। তো আল্লাহর রহমতে হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি যে সেকেন্ড এডিশন আসছে ওইটাও শেষ হওয়ার পথে। তোমাদের গাণিতিক ফিজিক্স বইটা খুবই ভালো হয়েছে, আমি পুরোটা নিজ হাতে করছি আল্লাহর রহমতে। সো ওইটাও হচ্ছে যে তোমাদের একটা নতুন কাভার আজকে আমরা আনভেইল করব রাত 10টা 11টার পরে। আয়রন ম্যানের কাভার তোমাদের খুব ভালো লাগবে, একটা ডার্ক থিমড কাভার। হ্যাঁ, তো তোমরা জাস্ট কাভারটার জন্য হলো অনেকে কিনবে, আমি জানি বইটা খুবই সুন্দর হবে কাভারটা। তো আশা করি তোমাদের ভালো হবে। বা এই এর মধ্যে কি পাবো এসএসসি কেমিস্ট্রি? হ্যাঁ, এই এর মধ্যেই পাবা ভাইয়া। ভাইয়া দিঘি আপনিকে দিয়ে দিন, হ্যাঁ শিওর, দিঘিকে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা স্টার্ট করি ভাইয়া। তাহলে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই জিনিসগুলো পড়েছি, রাইট? এখন আমরা যেটা করব ভাইয়া, আমাদের ব্রুট ফোর্স অ্যাটাক, ডিডস অ্যাটাক এগুলো শেষ হয়েছে। এখন কম্পিউটারে টোটাল আপনাদের সবাই একটু আপনারা আপনাদের বইটা খুলতে পারেন, যারা এখন অনলাইনে আছেন একটু আজকে আপনার বইটা সামনে নিয়ে পড়তে হবে। আজকে আমার দেখানোর জিনিস কম, আপনাকে বোঝানোর জিনিসটা বেশি। তো আপনারা সবাই একটু বইটা সামনে নেন, হাতে নেন। যদি নিয়ে থাকেন তাহলে আসেন আপনাকে একটা জিনিস বুঝাই দিই। তো আমাদের
কোথায় গেল এই জায়গায়? আচ্ছা, মাধ্যমিক স্তর। হ্যাঁ, যেটা বলছিলাম, সরি। সো আপনারা যদি সবাই একটু হচ্ছে আপনাদের বইটা হাতে নেন, বইটা হাতে নেওয়ার পরে আপনারা সবাই হচ্ছে যে চ্যাপ্টার 2 লাস্টে চলে যাবেন, দেখবেন সেখানে প্রায় 16টা হচ্ছে যে পয়েন্ট দেওয়া আছে। আমরা এই 16টা পয়েন্ট একটা একটা করে এখন বুঝবো। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই আপনার 16টা পয়েন্ট তো লিখে দেওয়ার দরকার নাই, আমি তো এখান থেকে দেখেই বলতে পারি। হ্যাঁ, আমি বলতেছি না যে তুমি এখান থেকে দেখে বলতে পারবা না, বাট আমি যখন অফলাইনে আজকে পড়াচ্ছিলাম, যেমন আমাদের অফলাইন ব্যাচেও কিন্তু হচ্ছে আমাদের আইসিটি কোর্স চলতেছে, তো আমি অফলাইন ব্যাচে যখন আইসিটি পড়াচ্ছিলাম দেখলাম ওরা এই পয়েন্টগুলো অনেকে বুঝতেছে না। তো আমি একটা কাজ করতেছি, আগে আমি আপনাকে একটা কম্পিউটারের, মানে এখানে মেইনলি কথা হচ্ছে যে কম্পিউটার কোনো প্রবলেম হলে কিভাবে আমরা এটাকে সলভ করবো, এটা আমাদের মূলত শেখানো হচ্ছে। তো এটা দেখার জন্য আগে আমাদের কম্পিউটারের ব্যাক এন্ডে কি ধরনের জিনিসপত্র থাকে সেটা আমি একটু দেখাইনি। হ্যাঁ, তো এটার জন্য আমি একটু এখানে যাচ্ছি, মানে আমি এটাকে একটু হচ্ছে যে ইয়াতে যাই, মোডে যাই, মোড না এখানে যাই। আচ্ছা সরি, এখানে তো পাবো না, আমি এখানে যাই। তো আগে আমি আপনাকে যেটা করবো, একটা কম্পিউটারে কিভাবে হচ্ছে র্যাম কোথায় থাকে, পিসি কোথায় থাকে, আমি সেটা একটু আগে এখানে লিখে দেখাবো। ঠিক আছে? ওকে, ডান, আমরা আগাই তাইলে। তাইলে এবার যেটা আমরা করব, খেয়াল করে দেখেন। তো আমরা এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে চলে গেলাম বইয়ের এই জায়গায়। তো আমরা আগে দেখিয়েছি যে কম্পিউটারের ভিতরের অংশ, মানে ইনসাইড আ কম্পিউটার। সবাই আগে লিখে নেন ইনসাইড আ কম্পিউটার। আগে আমি কম্পিউটারের কম্পোনেন্ট গুলো চিনাই, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে। খুব ভালো হতো যদি এখন আমরা আসলে একটা কম্পিউটারের কেসিং খুলে আপনাকে দেখাইতে পারতাম কিরকম কি থাকে, বাট আগে আমরা একটা কম্পিউটারকে খুলে দেখাই যে আসলে ইনসাইড আ কম্পিউটারে কি কি থাকে। দেখেন, ইনসাইড আ কম্পিউটার, একটা কম্পিউটারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। প্রথমে থাকে র্যাম, তারপরে থাকে হচ্ছে প্রসেসর, তারপরে থাকে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, তাকে হচ্ছে হিট সিঙ্ক, তারপরে থাকে হচ্ছে কুলিং ফ্যান, তারপরে থাকে ক্যাপাসিটর। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে যা যা জিনিসপত্র থাকে। এটা কেন দরকার সেটা আমরা এখন বুঝবো, যে ওয়াই ডু উই নিড অল দিস। আচ্ছা, যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই তাদের সমস্যা নাই, তারা হচ্ছে যে একটু ইয়া থেকে দেখবেন, ওটাকে কি বলে, হচ্ছে যে নেট থেকে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে। যাদের ল্যাপটপ বা কম্পিউটার তারা নেট থেকে দেখার চেষ্টা করবেন। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে একটু আপনাকে এঁকে দেখাই ডিফারেন্ট কম্পোনেন্টস। হ্যাঁ, কম্পোনেন্টস অফ আ সিপিইউ, আমি আপনাকে এঁকে দেখাচ্ছি পুরো কম্পিউটারটা, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো দেখেন, তো আমরা যদি একটু দেখি, একটা সিপিইউর মধ্যে অনেক জিনিসপত্র থাকবে, প্রচুর জিনিসপত্র থাকবে। সেখানে এরকম একটা বোর্ড টাইপের থাকবে। এই বোর্ডের মধ্যে দেখবেন অনেকগুলো এরকম সার্কিট বোর্ড থাকবে, এরকম স্লট থাকবে। হ্যাঁ, এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এই পটের জিনিসপত্র থাকে। তো এখন ভাইয়া, এই যে আমাদের একটা মাদারবোর্ড থাকে বা এখানে যে অনেক সার্কিট বা প্রসেসিং ইউনিট গুলো আছে, আমাদের আগে জানা দরকার যে এগুলো প্রত্যেকটার কাজ কি। যদি আমরা কাজ জানি তাহলে আমাদের জন্য অনেক ইজিয়ার হবে টু আন্ডারস্ট্যান্ড আসলে কোন ধরনের প্রবলেম থাকলে আমরা কি ধরনের অ্যাপ্রোচ নিতে পারি। ভাই, এপ্রিলের 13 তারিখ আমার এক্সাম, আইসিটি চ্যাপ্টার 2 5 কিভাবে পড়বো? 2 আর 5? হ্যাঁ, তার আগে আমাদের শেষ হয়ে যাবে কোর্সে, সমস্যা নেই, তার আগে আমাদের কোর্সে শেষ হয়ে যাবে। তো আমরা যেটা করবো ভাইয়া, ফার্স্ট অফ অল আমরা একটা একটা করে দেখি দেখি আপনাদেরকেও জিজ্ঞেস করি। কেউ বলতে পারবেন র্যামের কাজ কি? এনিওয়ান, হোয়াট ডাজ র্যাম ডু? একটা কম্পিউটার র্যাম কি করে বলতে পারেন দেখি, আপনাদের আইডিয়া শুনি। র্যাম কি করে, র্যামের কাজ কি? এনিওয়ান? নাম্বার, মেমোরি সেভ করে, শর্টেজ দেখায়? আচ্ছা, আচ্ছা, র্যামকে আমরা বলি অ্যাক্টিভ মেমোরি। কি বলি? অ্যাক্টিভ মেমোরি। লজিকটা বুঝি। মনে করেন আমার, আমি যখন আপনাকে পড়াচ্ছি, আপনি কিন্তু হচ্ছে যে আপনার ব্রেইনের মেমোরির একটা অংশ কিন্তু কনসিস্টেন্টলি কাজ করাচ্ছেন, রাইট? আপনি যখন কথা বলেন, কাজ করেন, আগের কথার সাথে পরের কথার একটা কি আছে, ফ্লো আছে।
এই ফ্লোটাকে মেনশন মানে এনশোর করার জন্য আমার কি মেমোরির সাথে মেমোরি কানেক্টেড থাকা লাগবে না, মানে মেমোরির কাজ করা লাগবে না? যদি মেমোরি কাজ না করে তাহলে তো আমি আগে কি বলতেছিলাম পরে কি বলতেছিলাম কথার মধ্যে কোনো ধরনের সামঞ্জস্য থাকবে না। তাহলে এটাকে আমরা বলি অ্যাক্টিভ মেমোরি, আমাদের মেমোরির একটা অংশ কাজ করতে থাকে। আর সহজ ভাষায় আমরা অনেক সময় দেখি না যে আমাদের কোনো একটা ফ্রেন্ড খুব তাড়াতাড়ি যে কোনো কিছু ক্যাচ করতে পারে, তাই না? কারণ কি তার প্রসেসিং অ্যাবিলিটি অনেক ভালো, সে একটা ইনফরমেশন খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারে, শার্প বলি আমরা তাকে, তাই না? যে সে খুব শার্প, সে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারে। তো র্যাম হচ্ছে সেই জিনিসটা, ও মেমোরি বাট ও অ্যাক্টিভ মেমোরি। তো আমাকে একটা জিনিস বলেন, যদি কোথাও মেমোরি হচ্ছে যে না থাকে, অর্থাৎ মেমোরিতে সমস্যা হয়, তার মানে কি? বলেন, যদি কোথাও মেমোরি হয় তাহলে মেমোরি মানে কাহিনী কি, মেমোরি হলে কি হবে? এনিওয়ান, মেমোরি হলে কি হবে? আচ্ছা, তো মেমোরির কাজ হচ্ছে যে আমাদের বুঝলাম আমরা যে এই জায়গায়, আচ্ছা, তথ্য ধারণ করবে না। তাহলে আমরা বললাম ভাইয়া যে র্যাম যদি আমাদের কম হয় তাহলে কম্পিউটার স্লো হয়ে যাবে। যদি র্যামে সমস্যা তাহলে কি হবে? র্যামে প্রবলেম হইলে, ইফ দ্যার ইজ আ প্রবলেম ইন র্যাম, তাহলে আমরা কি হয়ে যাবো? স্লো হয়ে যাবো। আমরা অনেক সময় বলি না, আমাদের অনেক ফ্রেন্ডকে লাইট বাল্ব ডাকি, কেন? কারণ ও খুব স্লো রেসপন্স করে। তাহলে মেমোরিতে যদি আমাদের র্যাম কম থাকে এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের, সে হচ্ছে যে অনেক স্লো রেসপন্ড করবে। তাহলে যদি কম্পিউটার হঠাৎ হঠাৎ হ্যাং হয়ে যায়, স্লো রান করে, তাহলে আমরা কি বুঝবো? র্যামে সমস্যা হতে পারে, রাইট? এই যে আইডিয়াগুলো বুঝতে পারতেছেন? ওকে, গুড। তারপর বলেন প্রসেসর, প্রসেসর ডেটাটাকে প্রসেসই করে, তো ওর কাজই আসলে প্রসেস করা। ওকে, টেনশন নেই। মাদারবোর্ড হচ্ছে আমাদের কম্পিউটারের কি প্রাণ কেন্দ্র, কি বলতে পারি? প্রাণ কেন্দ্র, বা এটা আমরা বলতে পারি হার্ট অফ আওয়ার সিস্টেম। তো মাদারবোর্ড যদি ঠিক না থাকে, কোনো কারণে যদি আমাদের কম্পিউটার অন না হয়, তার মানে কি মাদারবোর্ডের সমস্যা আছে। হার্ড ডিস্ক কি করে? মেমোরি ধারণ করে, মেমোরি স্টোর করে। আমাকে বলেন তো, হার্ড ডিস্কে যদি কোনো সমস্যা হয় সেটা কিসের কারণে হতে পারে? এনিওয়ান, কেউ বলতে পারবেন হার্ড ডিস্কে কিসের কারণে সমস্যা হতে পারে? ডিভাইস মমি, হ্যাঁ ডিভাইস মমি, মমি ডিভাইস। বলেন হার্ড ডিস্কে কি কারণে সমস্যা হতে পারে, কি মনে হয় আপনাদের? এনিওয়ান, হার্ড ডিস্কে কি কারণে সমস্যা হয় বাচ্চা? প্রসেসিং? না, হার্ড ডিস্কে কোনো ধরনের সমস্যা হওয়া মানে হচ্ছে না ভাইরাস অ্যাটাক। কি হচ্ছে? ভাইরাস অ্যাটাক। ভাইরাস অ্যাটাক কেমনে বুঝবো? ওই যে আপনাকে দেখাবে হঠাৎ করে কি মেমোরি শর্ট, আপনার মেমোরি তো অনেক ফাঁকা জায়গা, কিন্তু আপনাকে দেখাবে বারবার মেসেজে মেমোরি শর্টেজ। মেমোরি শর্টেজ এটা দেখানো মানে হচ্ছে ভাইরাস অ্যাটাক হচ্ছে। আপনার যা যা মেমোরি ছিল সেগুলো সব কি করে হচ্ছে? কেউ না কেউ হচ্ছে যে দখল করে বসে আছে। কে দখল করে বসে আছে? এই যে ভাইরাস। কুলিং ফ্যান কি করে আর হিট সিঙ্ক কি করে? হিট সিঙ্ক হচ্ছে হিটকে প্রবাহিত করে। আমরা যখন জানি যে আমরা যখন কম্পিউটার চালাই তখন প্রচুর পরিমাণে হচ্ছে যে আমাদের কি হয়, হিট প্রডিউস হয়। তো যদি আমাদের হিট প্রডিউস হয় তাহলে অফকোর্স সেই হিটটাকে চ্যানেল করার জন্য একটা জায়গা দরকার। তো হিট সিঙ্ক হচ্ছে হিট চ্যানেলিং সিস্টেম, কি করে? হিট চ্যানেলিং সিস্টেম। তো যদি আমার কম্পিউটার অত্যাধিক গরম হয়ে যায়, তাহলে আমাদের আসলে প্রবলেম কোন জায়গায়? এই যে হিট সিঙ্কের সমস্যা। প্রবলেম হলে কি হবে? কম্পিউটার গরম হয়ে যাবে, বা কম্পিউটার উইল বি হিটেড আপ। ঠিক আছে, কম্পিউটার উইল বি হিটেড আপ। ওকে, আগাই। আইসিটি প্র্যাকটিক্যাল থাকে নাকি এক্সামে? ভাই আইসিটি তে তোমার মার্ক হচ্ছে টোটাল 50, 25 মার্ক দিবে তোমার স্কুলের টিচার, বাকি 25 মার্ক দিবে হচ্ছে তোমার কি এই যে বোর্ড এক্সাম। তো স্কুলের স্যারের সাথে গ্যাঞ্জাম করবা না, ক্লিয়ার? একদম কিন্তু খবর বানিয়ে দিবে। সো 25 মার্ক হচ্ছে কে দিবে? স্কুলের স্যার। ওকে, ক্যাপাসিটর আর কুলিং ফ্যান কি করে? মাথা রাখবেন, কুলিং ফ্যান মূলত হচ্ছে ওর কাজও সেম, ও হচ্ছে যে কম্পিউটারকে ঠান্ডা করে। ঠিক আছে, কুলস, কুলস দ্য কম্পিউটার। তো আমরা কম্পিউটারকে যদি আমরা কুল করে দেই তাহলে আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে কম্পিউটারকে এখন এটা হচ্ছে আমরা কুল করতে চাচ্ছি। তো কুল করার জন্য আমরা হচ্ছে এখন এই জিনিসটাকে ফিক্স করে দিব। তো আমরা যদি কম্পিউটারকে কুল করতে চাই, কম্পিউটারকে কুল করার জন্য প্রসেসটা হচ্ছে আমাদের যে আমরা কুলিং ফ্যান দিয়ে কম্পিউটারের হচ্ছে যে সিপিইউর যে অংশটুকু গরম হয়ে যাচ্ছে ওটাকে বাতাস দিয়ে দিয়ে আমরা ঠান্ডা করে ফেলতেছি। আর ক্যাপাসিটর কি করে বাচ্চা? মাথায় রাখবেন, যখনই আমাদের কোনো ধরনের ইলেকট্রিক প্রবলেম হচ্ছে, দের ইজ আ হাই পসিবিলিটি ক্যাপাসিটরের সমস্যা। কিসের সমস্যা?
ক্যাপাসিটর সমস্যা। ক্যাপাসিটরের মেইন কাজ হচ্ছে ইলেকট্রিসিটির ফ্লোকে মেনটেন করা। ক্যাপাসিটর কি করে আপনাকে বলে, আপনারা দেখবেন আপনাদেরকে প্রায় আপনার আব্বু আম্মু বলে যে আপনার ফ্যানের ক্যাপাসিটর চলে গেছে। তো ফ্যানের ক্যাপাসিটর আসলে কি করে? ফ্যানের ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফ্যানের ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমাদের, মনে করেন হচ্ছে যে একটা আম, আমাদের যে মেইন সার্কিট বোর্ড থাকে ওখান থেকে কারেন্ট আসতেছে, এখন কারেন্ট অনেক বেশি চলে আসলো, তখন ক্যাপাসিটর কি করবে, ওই চার্জটাকে অ্যাবজর্ব করে বসে থাকবে। যখন আবার কারেন্ট ফ্লো কম হবে তখন ক্যাপাসিটর ওই চার্জটা দিয়ে আবার কি করবে, ফ্যানটাকে ঘুরাবে। এইভাবে আপনার ফ্যানের সুইচ অর্থাৎ স্পিড ক্যাপাসিটর কি করে, ইনশিওর করে যেন আপনার ফ্যানটা একটা ইউনিফর্ম স্পিড বা একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে থাকে। ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়া মানে দেখবেন আপনার ফ্যানের রেগুলেটর কাজ করতেছে না। সো এটা হচ্ছে ক্যাপাসিটর। তো আমি যদি আপনাকে খুব সিম্পল জিনিস বুঝাই যে আসলে ক্যাপাসিটর হচ্ছে মেইন কাহিনী কি, অলওয়েজ রিমেম্বার, ইফ ক্যাপাসিটর হ্যাজ এনি সোর্ট অফ প্রবলেম, তাহলে কম্পিউটার কি সমস্যা হবে, ইলেকট্রিক প্রবলেম দেখা দিবে। বুঝতে পারলাম? এই কথাগুলো যদি আমরা জানা থাকে তাহলে দেখবেন এখন বাকিটুকু আমরা মোটামুটি যে নিচে থেকে বুঝাতে পারবো। ঠিক আছে, তাহলে আসেন আমরা এখন বাকি অংশটুকু নিয়ে আলোচনা করে ফেলি। তাহলে এখন আমরা বাকিটুকু নিয়ে আমরা আলোচনা করি, চলেন। সো এইবার আসেন আমরা হচ্ছে যে ক্যাপাসিটরের অংশ নিয়ে আলোচনা করা স্টার্ট করি। তো ক্যাপাসিটর নিয়ে আমরা কি কাজ করতে পারি? আমরা এখন যে 16টা প্রবলেম ছিল, এই 16টা প্রবলেমকে এখন আমরা ব্যাখ্যা করবো। আপনাদের বইয়ে দেখবেন 16টা প্রবলেম দেওয়া আছে। আমরা এখন 16টা প্রবলেমকে খুব সুন্দর মতো করে হচ্ছে আস্তে আস্তে ব্যাখ্যা করে দিব। হিট সিঙ্কটা বুঝেন নাই? ওকে, সো হিট সিঙ্কটা হচ্ছে যে কিছু না ভাইয়া, আপনার যখন কম্পিউটার অনেক হিট প্রডিউস হয় সেটা সিঙ্কে যায়, অর্থাৎ সেটাকে চ্যানেলটাকে আমরা ফ্লো আউট, মানে হিটের ওই সিঙ্ক দিয়ে হচ্ছে যে আমার মানে হিটটা ফ্লো আউট হয়ে ওইখানে চলে যায়। তো এইভাবে আমাদের হিটটা কমতে থাকে কম্পিউটারে। যদি হিট সিঙ্কের সমস্যা তাহলে কম্পিউটার অত্যাধিক কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে 16টা পয়েন্টে যাই। অফকোর্স আমার 16টা পয়েন্ট মনে নাই, তো আমি আপনি একটু আপনাদের মোবাইল থেকে দেখে দেখে বলতেছি কোন কোন পয়েন্ট ছিল। আপনারা আপনাদের বইটার হাতে নেন, আপনাদের বইয়ের পেজ অনুযায়ী এটা হচ্ছে কত নাম্বার পেজ আমি বলে দিচ্ছি। এটা হবে পেজ নাম্বার কত, 36। আপনারা 36 নাম্বার পেজে যাবেন, চলে যান পেজ নাম্বার 36-এ। পেজ নাম্বার 36-এ এখানে দেখেন টোটাল 16টা পয়েন্ট আছে, এখান থেকে হুবহু বোর্ডে অবজেক্টিভ আসে। তো আমরা এখন এই অবজেক্টিভ গুলো দেখবো। সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কি, এটা কেমন প্রশ্ন করলো? মোবাইল একটা হার্ডওয়্যার, মোবাইলের প্রত্যেকটা অংশ হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে ধরা যায়, সফটওয়্যার হচ্ছে যে প্রোগ্রামটা দিয়ে মোবাইলটা চলে। ওকে, প্রথম সমস্যা কি বলছে, সিস্টেম চালু হচ্ছে না। দেখেন এখানে এখন খুব ভালো করে শুনবেন, হ্যাঁ, সিস্টেম ডাজেন্ট রান, এগুলা প্রত্যেকটার সমাধান আপনাদের বইয়ে দেওয়া আছে। আপনাদের সবার সামনে বই থাকলে আপনারা অলরেডি জানেন, সামনে মানে সমাধানটা আপনাদের বইয়ে দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে। তো আমি আপনাকে 4টা পয়েন্ট একটা গল্পের মাধ্যমে বলবো, দেখবেন আপনার খুব সহজে মুখস্থ হয়ে গেছে। আমি তো আপনাকে না পড়াই দিই এটা, তাহলে আপনার মুখস্থ করতে জীবন বের হয়ে যাবে। ভাইয়া, আমি যখন একটা কম্পিউটার চালু করলাম, দেখলাম কম্পিউটারটা চালু হচ্ছে না, আমার মাথায় প্রথম কি আসবে, প্লাগটা লুজ আছে। তাহলে ভাই আমি প্রথম কি চেক করলাম, প্লাগ লুজ কিনা, তাই না? প্লাগ লুজ কিনা। ওকে, ফার্স্ট আমি চেক করছি প্লাগটা কি লুজ কিনা। ওকে, তারপর আমি দেখলাম প্লাগ না, ঠিক আছে, প্লাগ লুজ না, প্লাস্টিক প্লাগ ঠিক আছে। তারপর আমরা কি দেখবো বলেন তো? আমার ফিজিক্স বই কোথায় পাবেন? আমার ফিজিক্স বই হচ্ছে যে আমাদের নক করলেই হবে, মানে আমাদের মেসেজ দিলে আমরা বলে দেবো কিভাবে অর্ডার করতে হবে অনলাইনে। একটা দিন আমরা দেখি প্লাগটা ঠিক আছে, তারপরে আমরা কি করব বলেন তো? তারপর আমরা দেখবো সার্কিট বোর্ডের সমস্যা কিনা। তো আমরা কি করি, আমরা ওই সার্কিট বোর্ডে অন্য কোনো একটাকে তার আগে অ্যাটাচ করি, দেখি আদৌ কানেকশন হয় কিনা বা কারেন্ট আছে কিনা। তারপর আমরা সেটা চেক করি। তাহলে আমরা কি করব, সার্কিট বোর্ড চেক, সার্কিট বোর্ড চেক। দেখেন আমি খুব সহজে আপনাকে পড়াই দিব। সার্কিট বোর্ড চেক করলাম, আচ্ছা সার্কিট বোর্ডও ঠিক আছে। তারপর আমরা কি দেখি, আমরা যে চার্জারটা দিয়ে চার্জ দিই সেই চার্জারটা তো ঠিক আছে কিনা, তাই না? অর্থাৎ চার্জার ঠিক আছে কিনা, তাহলে আমরা বলবো পাওয়ার সাপ্লাই ইউনিট ঠিক আছে কিনা। পাওয়ার সাপ্লাই ইউনিটকে কি করতে হবে, চেক করতে হবে। ভাই দেখলাম সব ঠিক আছে, তাহলে সমস্যা কিসে? এখন তো আমরা সমস্যা জানি না। সমস্যা যদি আমরা না জানি তাইলেই হচ্ছে ভাইয়া আঙ্কেল আঙ্কেল ঠিক করেন। এবার লিখে রাখেন, দেখবেন আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। দেখেন আমি খুব শর্টে আপনাকে লিখাই দিছি যে ভাইয়া আমরা কি করলাম। হ্যাঁ, এইচএস ইংলিশ ভার্সনের হচ্ছে যে নোট পাওয়া যাবে, কেমিস্ট্রি পাওয়া যাবে, কেমিস্ট্রি আছে। এইচএস ফিজিক্স নাই, এইচএস এর কেমিস্ট্রি আছে, আমাদেরকে নক দিলেই হবে। প্লাগ লুজ কিনা এক, সার্কিট বোর্ড চেক করব, পাওয়ার সাপ্লাই ইউনিটটা চেক করবো, আর কি আঙ্কেল আঙ্কেল বলে কানবো, প্লিজ আঙ্কেল আমাদের এখন ঠিক করে দেন, কারণ আমরা আর পারতেছি না। বুঝতে পারছি? ওকে, গুড।
আমরা আসলে এগিয়ে যাই। তাহলে তার পরেরটাতে আমরা আগাই। এটা শেষ হয়ে গেলে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে এবার আমাদের সিস্টেম চালু হচ্ছিল না আগের বার, তাই না? এবার সিস্টেম চালু হচ্ছে, সিস্টেম চলছে, কিন্তু মনিটরে দেখা যায় না। দেখেন সিস্টেম ইজ রানিং বাট মনিটর শোজ নাথিং। এবার হবে খেলা। ঝামেলা কি ভাইয়া? এবার আমি কি করব? দেখো তোমাদের বইয়ে 10টা পয়েন্ট দেওয়া, দেখছো কেউ চেক করে? 10টা পয়েন্ট দেওয়া। তো এখন আমরা 10টা পয়েন্ট হচ্ছে যে আমাদের একটু সমস্যা। আঙ্কেল আঙ্কেল এক্সপ্লেন করবো? আঙ্কেল মানে হচ্ছে এখন আমি জানি না, টেকনিশিয়ান আঙ্কেলের কাছে যাবো, এটাই বলছে আঙ্কেল আঙ্কেল করে কানবো যে আমি এখন জানতেছি না, so আমি টেকনিশিয়ানের কাছে যাবো যে ভাই আপনি ঠিক করে দেন, এটা আমার পক্ষে সম্ভব না। ক্লিয়ার? ওকে। এখন কি করব ভাইয়া? অলওয়েজ রিমেম্বার, সিপিইউ চলতেছে মানে আপনার সিপিইউটা রান করতেছে, বাট মনিটরে কিছু দেখতে পারতেছেন না। এটার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই র্যামের সমস্যা। কিসের সমস্যা? র্যাম প্রবলেম। র্যাম প্রবলেম আবার এটা না যে র্যামে প্রবলেম, মানে আমি এটা বুঝাচ্ছি না যে র্যাম নষ্ট নষ্ট হয়েছে। ইটস মোর লাইক র্যামের সাথে কানেকশন হচ্ছে না। তো আমরা এখানে বলবো র্যাম কানেকশন প্রবলেম। র্যাম কানেকশন প্রবলেম। তবে এখন আপনাদের এখানে টোটাল 10টা স্টেপের সলিউশন দেওয়া আছে, তাই না? তো 10টা স্টেপের সলিউশন চলো আপনাকে বুঝাই দিই। আপনারা যখনই দেখবেন আপনাদের সিপিইউ চলতেছে বাট কম্পিউটার মানে মনিটর চলতেছে না, আপনার মাথায় কি আসবে? আচ্ছা, মোস্ট প্রবাবলি কম্পিউটারের যে সুইচটা, যেমন আমাদের দেখেন এখানে একটা সুইচ আছে, প্রত্যেকটা মানে মনিটরে একটা সুইচ থাকে, হয়তো সুইচটা টার্ন অন করা নাই। তো আপনার কাজ কি? সুইচটাকে অন করা। তাহলে আমরা প্রথম স্টেপ যেটা করবো সেটা হচ্ছে মনিটর সুইচ চেক, যে আদৌ মনিটরের সুইচটা অন করা আছে কিনা। করছি? ডিড উই চেক? 1, আমাদের 1 নম্বর চেকিং এর কাজ হয়ে গেছে, আমরা মনিটরটাকে চেক করে ফেলছি সুইচ। স্টেপ নাম্বার 2 কি হবে বাচ্চা বলেন তো? সিস্টেমে চলতেছে কিন্তু মনিটর দেখা যাচ্ছে না, তো আমাদের মনিটর সুইচটা আমরা চেক করে ফেলছি। সেকেন্ড কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইবার আমরা র্যামের স্লটটাকে থেকে র্যাম খুলে ফেলবো। সো আমরা যদি র্যামটাকে খুলে ফেলতে চাই তাহলে আগে আমাদের কি করতে হবে? কম্পিউটারকে শাটডাউন করতে হবে। সো আমরা লিখবো কি বলে এটাকে, সিপিইউ মনিটর শাটডাউন, কেবল খুলো বা ডিসকানেক্ট, যেন আমাদের কারেন্টের শক না লাগে। অনেক আবার বোকা আছে, নাম কি চলতেছে কারেন্ট মানে কম্পিউটার, এর মধ্যে আবার কেসিং খোলা শুরু করে দেয়, এরকম পাগল হওয়া যাবে না। আচ্ছা এবার গেছে, এবার আমরা কি করব? এবার র্যাম স্লট থেকে খুলে, র্যাম স্লট থেকে খুলে ব্রাশ দিয়ে স্লট পরিষ্কার করো। ক্লিন দ্য স্লট, ক্লিন দ্য র্যাম স্লট উইথ আ ব্রাশ। এখন র্যামটা খুলে ফেলছো না? র্যামটা খুলে এবার আমাকে চেক করতে হবে আদৌ আমার সিস্টেম ঠিক মতো কাজ করতেছে না, অর্থাৎ সিপিইউ কাজ করে কিনা। তো আমরা এই জন্য কি করব? র্যামটাকে খুলেই আমরা হচ্ছে সিপিইউটাকে রান করব। তো যখন আমরা র্যামটাকে খুলে রান করবো দেখবো আমাদের একটা বিপ সাউন্ড আসছে। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করলাম? নাম্বার 2 এর পরে স্টেপ হচ্ছে, লিখে ফেলি, নাম্বার 4, র্যাম ছাড়া অন করি, বিপ সাউন্ড আসবে। ইফ উই টার্ন অন দি পিসি উইদাউট র্যাম we will get a beep sound। ঠিক আছে বাচ্চারা? এতটুকু গেল। ভাই আগের স্লাইডটা আবার হ্যাঁ দিচ্ছি ভাই, কোনো সমস্যা নেই। ভাই ফিজিক্স ম্যাথ সলভ করাবেন ফ্রি ক্লাস ফিজিক্সের? কেন ফ্রি ক্লাস করাবেন আমি বুঝতেছি না। আপনাদের তো ফ্রি ক্লাস অলরেডি হয়ে গেছে ফিজিক্সের অনেকগুলো, এখন তো পেইড কোর্স চলতেছে না, কোনো ফ্রি ক্লাস আসবে না, সরি। ওকে, লেখেন এটার পরে নাম্বার 4 মানে কি 5। যারা যারা তুলতে পারেন না আগের স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে নেন বাচ্চা। নিয়েছেন স্ক্রিনশট? ওকে, না শেষ, গুড।
এবার আসলে আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে আমরা এখন যেটা করব, এখন আবার আমরা র্যাম কানেক্ট করে অন করি, দেখি বিপ সাউন্ড আসে কিনা। কানেক্ট দ্য র্যাম and see if the beep sound comes again. যদি বিপ সাউন্ডটা আরেকবার আসে, বিপ শোনা গেলে র্যামে সমস্যা, তাই র্যাম পরিবর্তন করো। if beep sound continues, RAM must be changed. দুইবার বিপ সাউন্ড আসা মানে র্যামের সমস্যা। তো ভাই এখন র্যামটাকে চেঞ্জ করে ফেলতে হবে। বুঝতে পেরেছি বাচ্চা? ভাই রাবার পার্ট মিস গেছে। কি রাবার পার্ট? ও ওটা লাগবে না, বুঝছি। ওই এত পিন পয়েন্ট লাগবে না আপনাদের, যে একটা ইরেজার দিয়ে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে। ওটা সমস্যা নেই। ওকে, আমরা আগাতে পারি। ওকে, গুড। নেট চলে গেছিল নুসাইবা, দিচ্ছি ভাইয়া। আমি একটু পরে আবার পুরাটা রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তাহলে সবাই বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন আপনাদের বই অনেক কঠিন করে লেখা, আমি সহজভাবে বুঝাই দিচ্ছি। যে প্রথমে র্যামটাকে খুলবো, খুলে দেখবো যে ঠিক মতো বিপ সাউন্ড আসে কিনা, আবার র্যামটাকে লাগাবো, দুইবার বিপ জানি বিপ সাউন্ডটা আসা মানে হচ্ছে র্যামের কানেকশন পায় নাই। তো র্যাম খুলে একবার দেখলাম কানেকশন, মানে বিপ সাউন্ড আসে মানে কানেকশন পায় না, স্বাভাবিক। আবার র্যামটা লাগায়ও দেখলাম বিপ সাউন্ড আসছে, মানে আবার র্যামের কানেকশন পাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে র্যাম লাগাইলো যা, না লাগাইলো তা, তাহলে র্যামের সমস্যা, র্যাম ঠিক করে ফেলবো। বুঝতে পারছি? ওকে ভাই, বিপ সাউন্ডটা কি? বিপ সাউন্ড হচ্ছে বুঝায় যে আসলে আমাদের র্যামটা কানেকশন পায় নাই, এটাই বুঝায়। বিপ সাউন্ডটা মানে হচ্ছে র্যামের কানেকশন পায় নাই, একটা বিপ একটা সাউন্ড আসবে। ওকে, বিপ একটা সাউন্ড আসবে আর কি, বিপ একটা সাউন্ড আসবে। বিপ সাউন্ড এরকম টিক করে একটা সাউন্ড আসে, ঠিক আছে? ওকে, এবার আসেন দেখি আপনারা এবার বলতে পারেন কিনা। সিস্টেম অত্যন্ত গরম বা হিটেড আপ, কি হবে যদি আমাদের সিস্টেম হিটেড আপ হয়? কি হবে বলেন? আপনাদেরকে একটু আগে পড়াইছি, সিস্টেমে যদি গরম হয়ে যায় তাহলে কি সমস্যা হয় জেনারেলি? প্রসেসর সমস্যা না, হিটের সাথে প্রসেসর সমস্যা নেই, একটু আগে পড়াইছি। বলেন বলেন। স্লো হয়ে যাবে না? হিট সিঙ্ক, ভেরি গুড, এই যে সাইমা বলতে পারছে, হিট সিঙ্কে সমস্যা। তাহলে ভাইয়া যখনই আমাদের সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাচ্ছে, কি প্রবলেম কোথায়? হিট সিঙ্কে। তো ভাই কি করব? হিট সিঙ্ক পরিষ্কার করো, আর কি? কুলিং ফ্যান পরিষ্কার করো। ক্লিন দা হিট সিঙ্ক অ্যান্ড ক্লিন দা কুলিং ফ্যান, এই কথাটাই আপনাদের বইয়ে দেখবেন অনেক ঘুরে পেঁচায় বলছে। যে আমরা কি করব, প্রথমে আমরা নাম কি কেসিং খুলবো, তারপর আমরা সিপিইউ থেকে প্রসেসর ফ্যান সরাবো, তারপর আমরা হিট সিঙ্কে দেখবো এটা আদৌ নাম কি ধুলাবালি জমছে কিনা, এটাকে পরিষ্কার করব। তারপরে আবার সিপিইউ কি কি করব, আবার ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করব, তারপরে যে কম্পিউটারকে চালু করব। তো এই তো কোচ একই কথাই তো, মেইন কথা দুইটা কি, হিট সিঙ্ক পরিষ্কার করবো, কুলিং ফ্যান পরিষ্কার করবো। বাকিটা তুমি বানায় লিখতে পারো না, পরিষ্কার কেন করছো? কারণ ধুলাবালি জমছে, বলবো অনেক ধুলাবালি জমে গেছে, আল্লাহ কিচ্ছু দেখা যায় না। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? সোজা জিনিস। দেখেন কঠিন পড়াকে এর জন্য সহজ বানানো বানানো যায়, একটু বুঝলেই হয়ে যায়। তারপরে দেখেন নাম্বার 4, দেখেন কম্পিউটার নিচ থেকে শাটডাউন হয়ে যাচ্ছে একটু পর পর। বলেন কি হইতে পারে রিজন? কেন হচ্ছে যে একটু পর পর প্রবলেম হয়ে যায়?
না না, মনিটর মানে র্যামের সমস্যা, ও আচ্ছা, র্যামের প্রবলেম হলে মনিটর কেন অন হবে না? র্যামের সাথে মনিটরের কানেকশন হচ্ছে না এটার জন্য, ঠিক আছে? সেই জন্য দেখা যাচ্ছে সিপিইউ রান করতেছে, বাট মনিটরের সাথে র্যামের কানেকশন না হওয়ার কারণে মনিটরে হচ্ছে যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। মনিটর অন হয়নি সেটা কিন্তু না, মনিটর কিন্তু অন হয়েছে, এই জন্য মনিটর পাওয়ার পাওয়া গেছে, বাট মনিটরে কিছু আসতেছে না। আমরা বুঝতেছি যে সিপিইউ চলতেছে, কারণ সিপিইউ তে শব্দ হচ্ছে, ফ্যান ঘুরতেছে, বাট কিছু মানে মনিটরে কিছু দেখা যাচ্ছে না, আমি সেটা বুঝাইছি। ওকে, এবার বলেন কি হবে? নিজে থেকে শাটডাউন হয়ে যাচ্ছে, তাহলে কি সমস্যা? অলওয়েজ রিমেম্বার, যদি কম্পিউটার নিজে থেকে শাটডাউন হয়ে যায় তাহলে ক্যাপাসিটরের প্রবলেম। কার প্রবলেম? ক্যাপাসিটরের প্রবলেম। ক্যাপাসিটরের কি সমস্যা হয়েছে? আমাদের যে আইসি থাকে, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, এই সার্কিটটার অনেক সময় শর্টেড হয়ে যায়। শর্টেড হয়ে যায়। এখন আইসি গেট শর্টেড। এখন শর্টেড হওয়া মানে কি, আপনাকে আমি সহজে বুঝাই। মনে করেন আমার যে কোনো একটা, আপনারা কখনো শুনছেন যে তারের ফিউজ, মানে কি বলে এটাকে, বাল্বের ফিউজ উড়ে গেছে? শুনছেন কখনো ফিউজ কথাটা? ফিউজ কি করে বলবেন, বলতে পারবেন এনিওয়ান? যে কোনো একটা, মনে করেন আপনার, ধরলাম একটা আপনার হচ্ছে এসি, এসিতে আপনার মনে করেন যে অ্যাট বেস্ট সে 60 ওয়াট পাওয়ার নিতে পারে। এখন আমাদের যে কারেন্টের লাইন, ও যে অলওয়েজ তোমাকে 60 ওয়াটের নিচে পাওয়ার দিবে কোনো গ্যারান্টি নেই। হইতেই পারে হঠাৎ করে একদিন কারেন্ট বেশি ফ্লো হয়ে গেছে। ফিউজ আমরা ইউজ করি এটাকে সেফটি দেওয়ার জন্য। তো মনে করো যদি একটা 60 ওয়াট পাওয়ারের এসি থাকে, তার পাশে একটা 55 ওয়াটের ফিউজ থাকে, যে 55 ওয়াট আসলে ফিউজটা পুড়ে যাবে। এই যে আমাদের ফিউজটা পুড়ে যায়, এই ফিউজটা পুড়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এটা ডিসকানেক্টেড হয়ে যায়। আমরা অনেক সময় কি করি, এই ফিউজটাকে সরায় দিয়ে একটা তার দিয়ে এটাকে কানেক্ট করে দিই। তখন তারটা যদি কোনো একটা মাঝখানের কম্পোনেন্ট বা যন্ত্রকে সারপ্যাস করে বা বাইপাস করে কানেক্টেড হয়ে যায়, সেটাকে আমরা শর্টিং বলি। শর্ট হয়ে গেছে। শর্ট হওয়া মানে কি, মনে করেন এদিক দিয়ে কারেন্ট যাওয়ার কথা, কোন একটা ভাবে তার এদিকে কানেক্টেড হয়ে শর্টিং হয়ে গেছে। তো যদি শর্টেড হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, তখন কি তারটা পুড়ে যায়। তারটা পুড়ে গেলে তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কম্পিউটার একটু পর পর হচ্ছে যে নিজে থেকে অফ হয়ে যাওয়া শুরু করে, কারণ সে আর টানতে পারতেছে না। তখন আমাদের হচ্ছে যে এরকম প্রবলেম দেখা দেয়। লজিক বুঝলাম? ওকে। হ্যাঁ, গুড। আপনারা অনেকে ফিউজ কি সেটা জানেন, ভেরি গুড। পরেরটাতে আগাই। এরপরে আছে হচ্ছে যে নাম্বার 5, হঠাৎ হ্যাং হয়ে যায়। উইন্ডোজ রান করার সময় হ্যাং। হ্যাং ওয়াইল রানিং উইন্ডোজ। অলওয়েজ রিমেম্বার ভাইয়া, হ্যাং হওয়া মানে ভাইরাস অ্যাটাক হয়েছে। হ্যাং হওয়া মানে কি, ভাইরাস অ্যাটাক হয়েছে। 4 নাম্বার কি হয়েছে বুঝি নাই। এটা তো 4 নাম্বার গেল, হ্যাঁ। হ্যাং হওয়া মানে হচ্ছে ভাইরাস অ্যাটাক হয়েছে। তাহলে আমরা কি করবো ভাইয়া? স্টেপ 1, অ্যান্টিভাইরাস দাও। ভাইরাস প্রতিহত করতে বা টু রেজিস্ট ভাইরাস। আর কি করা যায়? আরেকটা বড় ক্যাচাল আছে। আরেকটা কাহিনী হচ্ছে ভাই, অলওয়েজ রিমেম্বার, ভাইরাস যদি কখনো অ্যাটাক হয়, তাইলে আনফরচুনেটলি ইন মোস্ট কেসেস আপনি, আপনার মনে ব্যাপারটা এরকম মনে করেন যে ভাইরাস আসলে এতই খারাপ জিনিস, এটাকে ওষুধ দিয়ে ঠিক করা যায় না সহজে। অ্যান্টিভাইরাস ভাইরাস আসার থেকে রোধ করতে পারে, ঢুইকা গেলে সেরকম একটা হেল্প করতে পারে না। তো আমাদের এই জায়গায় সেম, মনে করেন আমাদের হাতটা যদি পচে যায়, দ্য বেস্ট থিং দ্যাট উই ক্যান ডু ইজ আমরা হাতটাকে কেটে ফেলতে হবে, যেন আমার শরীরের বাকি অংশ পচা না শুরু করে। ভাইরাসটা সেম, কম্পিউটারে ভাইরাস ঢুকলে দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ ইউ ফরম্যাট ইউর কম্পিউটার, তোমার কম্পিউটার সব ফাইলে ডিলিট করে দিবা, যেন তোমার কম্পিউটারে আর কোনো সুযোগ না থেকে ভাইরাসটা ছড়ায় যাওয়ার। তো আমরা এখানে মূলত এটাই করব, আমরা সি ড্রাইভ ফরম্যাট দিব, নতুন উইন্ডোজ সেটআপ দিব। নিউ উইন্ডোজ সেটআপ আফটার ফরম্যাটিং সি ড্রাইভ। তবে বুঝলাম।
আচ্ছা স্যার, ভাই সবগুলোতে লাস্টে আঙ্কেলের হেল্প দরকার, হ্যাঁ ওটা খুব কমন। ওকে ভাইয়া, সব নেটওয়ার্কের প্রবলেমের জন্য হ্যাং হতে পারে নাকি অনলি ভাইরাস? না না ভাইয়া, এখানে কথাটা বুঝছেন, আপনাকে বলছি উইন্ডোজ রান করার সময় হ্যাং হচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আপনি যেটা বলছেন সেটা তো অন্য কেস। হ্যাং হয়ে মানে হ্যাং হইলে যে হবে তা না। যেমন এটা উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়েছে, একটু পরে আমরা আরেকটা পড়বো, সেখানে আবার উইন্ডোজ রান করার সময় হ্যাং না, ওটা পাওয়ার অন করলে হ্যাং হয়ে যায়। সেটা কাইন্ড অফ এরকম, দেখেন যদি এরকম হয়, পাওয়ার অন করলে ডিসপ্লে এসে হ্যাং হবে, ডিসপ্লে এসে হ্যাং হবে, হ্যাংস আফটার শোয়িং ডিসপ্লে অ্যান্ড পাওয়ার অন। পাওয়ার অন করার পরে যদি এরকম হয় তখন কি হচ্ছে দেখেন, তখন স্টেপ ওয়ান, এখানে অনেক কাহিনী, মানে এখানে অনেকগুলো হচ্ছে যে সিস্টেম। পাওয়ার অন করার পরে যদি ডিসপ্লে আসার পরে হ্যাং হয়ে যায়, এটার একটাই সলিউশন, এটা একটাই ব্যাখ্যা। ব্যাখ্যাটা হচ্ছে কোনো না কোনো কানেকশন লুজ। তো তোমরা কি তোমাদের বইটা এখন রিডিং দিবা, কোনো না কোনো কানেকশন লুজ, কানেকশন লুজ ইন সাম প্লেস। তোমাদের বইয়ে যেটা করতে বলছে দেখো, তোমাদের বইয়ে তিনটা স্টেপ যেটা ব্যাখ্যা করছে, যে তুমি ফার্স্ট স্টেপে সবগুলাকে কানেকশন অন টন করে তুমি সবগুলোকে বের করবা, করে ইন্ডিভিজুয়ালি প্রসেসর, মাদারবোর্ড, র্যাম সবগুলো তুমি চেক করবা, যাদো সবগুলোতে কানেকশন আছে কিনা। দেখো বিশাল বড় লাইন জুড়ে এটাই বলছে, বাট সামারি হচ্ছে ভাই কোনো না কোনো কানেকশনের সমস্যা আছে। আচ্ছা, মাইমুনা প্রশ্ন, যেটা ব্যাকআপ রাখলে অনেক সময় কি কি হইতে পারে? ভাইয়া ব্যাকআপ রাখলে এটা ডিপেন্ড করতেছে তোমার ভাইরাস কোন পর্যন্ত ছড়াইছে। যদি তোমার ভাইরাস একদম বেসিক মানে সাধারণত ভাইরাস ছড়ায় হচ্ছে হার্ড ডিস্কে, আমাদের যেগুলো হচ্ছে যে প্রোগ্রাম সফটওয়্যার, ওইখানে ভাইরাস সহজে ছড়ায় না। তো আমরা প্রোগ্রাম সফটওয়্যার গুলো সরাইতে পারি, বাট মনে করো ছবি, ভিডিও, এই টাইপের যেসব ফাইল আছে, সেই ফাইলগুলোতে হচ্ছে ভাইরাস ছড়ায় যাওয়ার চান্সেস বেশি, এবং ওগুলো আপনি যতই ব্যাকআপ রাখেন মানে ধরা খাবেনি। সো বেস্ট পার্ট হচ্ছে আপনি ফরম্যাট দিয়ে দেওয়া। তোমাদের বই যদি উল্লেখ করছে ব্যাকআপ রাখতে, সি ড্রাইভ কি, এই তুই এতদিন পরে সি ড্রাইভ ভিতরে মার দিব বেটা? কম্পিউটারে আমাদের অনেকগুলো ড্রাইভ ফোল্ডার থাকে না, সি ডি ই এফ, এটা সি ড্রাইভ। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছিলেন আমাকে ডিস্ক ফ্র্যাগমেন্টেশন কি। ডিস্ক ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে আপনারা দেখেন কম্পিউটার প্রথম যখন আপনি উইন্ডোজ রান করেন তখন শুধু সি ফোল্ডার থাকে, আমি সি ফোল্ডারটাকে ভেঙে ভেঙে ডি ই ই এফ বানাইতে পারি। এই যে আমরা ডিস্কটাকে ভেঙে অনেকগুলো ফোল্ডারে ভাগ করি, এটাকে বলা হয় ডিস্ক ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে? ফ্র্যাগমেন্টেশন মানে ভেঙে ফেলা। অ্যাপস থেকে ভাইরাস আসে লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক না ভাইয়া। 16টা পয়েন্ট কি ধারা মুখস্থ করতে হবে নাকি বুঝাই বললেই হবে? আচ্ছা, 16টা পয়েন্ট থেকে আগে প্রশ্ন কেমন আসে সেটা বুঝতে হবে। যেমন আমি একটু দাঁড়ান, তোমাদের ভালো জন প্রশ্ন আছে, বুঝাই দিচ্ছি তোমাদের, এক সেকেন্ড একটু হোল্ড করো। আপনারা আচ্ছা পাইছি। আচ্ছা, তোমরা যখন প্রশ্ন করলে আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি এখানে 16টা পয়েন্ট থেকে প্রশ্ন কেমনে আসবে। তো আমার আইসিটি কোয়েশ্চেন ব্যাংক এটা থেকে বুঝে বলে দিচ্ছি। আমি যদি বিগত বছরের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালিসিস করি, বিগত বছরের কোয়েশ্চেনে এই যে এখানে আমি চলে গেলাম। যদি কেউ বইটা পেয়ে থাকো তোমরা চলে যাবে হচ্ছে বইয়ের ইয়াতে, বিগত বছরের প্রশ্নের মধ্যে চলে যাবা। হ্যাঁ, ওই যে সাধারণ ট্রাবল শুটিং, অর্থাৎ হচ্ছে পেজ নাম্বার 45-এ। তো এখানে দেখবা কি কি টাইপের প্রশ্ন আসে আমি তোকে বলে দিই। যেমন যে দেখো প্রশ্ন আসছে, সিস্টেম অত্যন্ত গরম, অস্বাভাবিক হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? র্যামের সমস্যার কারণে হিটসিঙ্কে প্রচুর ধুলাবালি জমলে, সিএমওএস ব্যাটারি ক্ষমতা হারালে, জাম্পার সেটিং ঠিক না থাকলে কি হবে বলো? তোমাদেরকে মাত্র পড়াইছি। এটা হচ্ছে তোমার 19-এর প্রশ্ন, সকল বোর্ড 19-এর প্রশ্ন। সিস্টেম অত্যন্ত গরম এবং অস্বাভাবিক বন্ধ হয়ে যায় কেন, কিসের কারণে? হিটসিঙ্ক। এই যে দেখো এটা অ্যান্সার। তো একটু আগে ইভান যে জিজ্ঞেস করছে ভাই ঠাড়া মুখস্থ করতে হবে কিনা, প্রথমে বুঝবা, তারপরে মুখস্থ করার চেষ্টা করবা বইয়ের ভাষায়। বাট আগে বুঝতে হবে, না বুঝলে হচ্ছে যে ঠাড়া 16টা পয়েন্ট আলাদাভাবে মুখস্থ থাকবে না। যেমন এই যে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটা সমস্যা যুক্ত হলে, বলো তো? এই যেটা নাম কি, ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন আর হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড 24-এর প্রশ্ন, বলো বিপ সাউন্ড দেয় সাধারণত কোন সমস্যা, কোনটা সমস্যা যুক্ত হলে? র্যাম। এই যে অ্যান্সার র্যাম। বুঝছেন? পারবো না তাইলে? আর এটা বিকারণ নেশায় হচ্ছে টেস্ট পরীক্ষায় আসছিল। কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি বলেন? কোনরূপ গরম হওয়া ছাড়াই কম্পিউটার বারবার শাটডাউন হওয়ার কারণ কি? কোনটা প্রবলেম থাকলে হইতে পারে? মাত্র পড়াইছি, বলেন।
আইসি সার্কিট, ত্রুটিপূর্ণ আইসি, এখানে ত্রুটিপূর্ণ মনিটর, কিবোর্ড, ত্রুটিপূর্ণ মাউস, ত্রুটিপূর্ণ আইসি, তাহলে কি ফল্টি আইসি থাকলে। তো এইভাবে আপনাদের প্রশ্নগুলো আসবে, বুঝতে পারছি? তো এটাই কাহিনী। So, যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক ধরে একটু সলভ করলে আপনাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে যে আসলে কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে। হোয়াট ক্যাপাসিটর হ্যাজ টু ডু উইথ র্যাম? হোয়াট ক্যাপাসিটর হ্যাজ টু ডু উইথ র্যাম? ক্যাপাসিটর র্যামের সম্পর্ক কোথায় পড়লাম আবার আমি? মিনহাজ, আমি তো এরকম কিছু পড়াইছি বলে মনে পড়তেছে না। ওকে, 6 নাম্বারটা পড়াইছি বাবা, আমাদের আর 8 মিনিট আছে, এন্ড উই নিড টু ফিনিশ ইট কুইক, তাড়াতাড়ি, আবার তারাবি মিস হয়ে যাবে। তারপরে লেখেন, কত বলেছি, 6, 7-এ যাই। 7-এ বলা হয়েছে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়, অফেন, না, কম্পিউটার রিস্টার্টস অফেন। কম্পিউটার যদি অফেন রিস্টার্ট হয়, অর্থাৎ ঘন ঘন রিস্টার্ট হয়, তাহলে সেখানে দুইটা প্রবলেম হতে পারে। কয়টা প্রবলেমের কথা বলছি বাচ্চা? দুইটা। এক হচ্ছে কুলিং ফ্যান কাজ করতেছে না, কুলিং ফ্যান প্রবলেম। আর একটা হচ্ছে ভাইরাস অ্যাটাক। এই দুইটার যে কোনো একটা। তো কুলিং ফ্যানের প্রবলেমের সলিউশন কি? কুলিং ফ্যান পরিষ্কার করো। ভাইরাসের সলিউশন কি? অ্যান্টিভাইরাস লাগাও। লজিক বুঝতে পারছি? ওকে, লাস্ট লাইট আরেকবার দেখাবো, শিওর? ওকে, আমরা আগাই। তারপরে আসেন, আমাদের হচ্ছে যে নাম্বার 8। নাম্বার 8-এ বলা হচ্ছে কম্পিউটার শক দিলে। তো কম্পিউটার যদি তুমি স্পর্শ করো তাহলে তুমি শক খাবা। কম্পিউটার স্পর্শ করা মানেই কি? আর্থিং করা নাই, কি নাই? আর্থিং নাই, নো আর্থিং। হোয়াট ডাজ ইট মিন, একটু বুঝাই বলি। মনে করেন আমাদের প্রতিটা তার অবশ্যই কোনো না কোনো ভাবে কানেক্টেড হয়ে, সেটা হচ্ছে যে তোমার ভূমির সাথে কানেক্ট করা আছে, কারণ অতিরিক্ত যে কারেন্টটা আমাদের ওই তারের মধ্য দিয়ে যায় সেটা ভূমিতে চলে যায়, এটাকে আমরা আর্থিং সিস্টেম বলি। সো আর্থিং করা থাকতে হবে। যদি আর্থিং না থাকে তাহলে কম্পিউটারের কেসিং হাত দিলে তুমি শক খাবা। ঠিক আছে, ওকে, গেল। নাম্বার 9-এ আসেন। নাম্বার 9 হচ্ছে ডেট অ্যান্ড টাইম প্রবলেম। ডেট অ্যান্ড টাইম বারবার খালি উল্টাপাল্টা দেখায়। ডেট অ্যান্ড টাইম উল্টাপাল্টা থাকা মানে হচ্ছে সিএমওস ব্যাটারিতে প্রবলেম। এটা কিন্তু অবজেক্টিভে আসছে বোর্ডে। সিএমওস ব্যাটারিতে প্রবলেম থাকলেই হচ্ছে যে আমাদের ডেট অ্যান্ড টাইমের প্রবলেম দেখাবে। সিএমওসটা আমি চাইলেও বুঝতে পারতেছি না, বিকজ একটু প্যারাদায়ক জিনিস, জাস্ট মুখস্থ করতে হবে আপাতত। আচ্ছা, তারপর আছে হচ্ছে আমাদের এই জায়গায় নাম্বার 10, বুট ডিস্ক ফেলিয়ার বা হার্ড ডিস্ক নট ফাউন্ড। হার্ড ডিস্ক নট ফাউন্ড, এটাও কিন্তু হচ্ছে যে বোর্ডে আসছে, হার্ড ডিস্ক নট ফাউন্ড অর বুট ডিস্ক ফেলিয়ার। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হার্ড ডিস্কের পিছনে একটা জাম্পার থাকে, এই জাম্পারটা দিয়ে হার্ড ডিস্কটা কানেক্টেড থাকে। আমাকে দেখতে হয় হার্ড ডিস্কের সাথে জাম্পারটা কানেকশন আছে কিনা। যদি না থাকে তাহলে দেখবো ঝামেলা হয়ে গেছে। তাহলে হার্ড ডিস্কের সাথে যে জাম্পার আছে তাকে কানেকশনটা ঠিক মতো করে রাখতে হবে, তাহলে আমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। বুঝলাম? কারেন্ট চলে গিয়েছে, কাইন্ডলি 3 আর 4 নাম্বারটা একটু দিয়ে না। আচ্ছা, শিওর ভাইয়া, দিচ্ছি, টুনটুনি দিচ্ছি আপু। ওকে, 3 আর 4। আচ্ছা, আমি সবগুলো একটা দেখাচ্ছি, এটা শেষ করে নিই, কারণ আমাদের আমি পড়াটা শেষ করে পুরোটা একবার রিপিট করতেছি, আমাদের বেশি বাকি নাই। 11 নাম্বার বলবে আউট অফ মেমোরি। আউট অফ মেমোরি মানে কি? আউট অফ মেমোরি মানে হচ্ছে দুটো জিনিস। এক, আপনারা অনেক সময় আউট অফ মেমোরি বলতে ভাবেন যে হচ্ছে যে হার্ড ডিস্কে জায়গা নাই, না। আউট অফ মেমোরি মানে হচ্ছে যে র্যামে জায়গা নাই। র্যামে জায়গা নেই মানে কি? আপনার র্যাম কখন অকুপাইড থাকে? মনে করেন আপনি একটা খুব মানে হেভি গেম খেলতেছেন, মানে হেভি গ্রাফিক্সের গেম। হেভি গ্রাফিক্সের গেম খেললে আপনার র্যাম অনেক বেশি লাগে। তাহলে ভাইয়া যখন আউট অফ মেমোরি বলে, এর মানে হচ্ছে আপনার হেভি গ্রাফিক্স চলতেছে। তাহলে একসাথে মাল্টিপল যদি আপনি প্রোগ্রাম চালান, তাহলে কি প্রত্যেকটা প্রোগ্রাম র্যাম ইউজ করে ডেটা প্রসেস করতে, তখন বেশি বেশি জায়গা লাগে। তাহলে আমরা বলবো যেখানে মাল্টিপল প্রোগ্রাম একসাথে না রান করা, ডোন্ট রান
মাল্টিপল প্রোগ্রামস টুগেদার। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট যে আউট অফ মেমোরি আমাকে বারবার শো করতেছে। আরেকটা কি যে একটা হইতে পারে রিজন, আরেকটা হচ্ছে মেমোরি মানে র্যাম, যদি আমাদের র্যাম কমে গেছে, তো তখন আমরা যেটা করতে পারি র্যাম বাড়াইতে পারি। সো ভাইয়া এক্সট্রা র্যাম অ্যাড, আপনারা যারা জানেন না আমরা এক্সটার্নাল র্যাম লাগাইতে পারি। আমি নিজেই হচ্ছে যে আপনারা ভাবেন মনে আমি একটু আতেল টাইপের মানুষ, ক্লাস 8-এ থাকতে আমার গেম খেলার খুব বড় নেশা ধরছিল। আমি জানি আপনারা কারা কারা গেম খেলেন। তো আমি মানে ক্লাস 8-এ আমাদের জিএসসি পরীক্ষা হতো, তো জিএসসি আমার নভেম্বরে 19 তারিখ 20 তারিখে দিয়ে শেষ। তা আমি আব্বুকে ধরছি যে আব্বু আমাকে পিসি কিনে দিতে হবে। আমার মনে হচ্ছে আমি ওই সময় 2014 সালের কথা 50,000 টাকা দিয়ে আমি হচ্ছে পিসি বিল্ড করছি। তো 50, আমাকে আবার যে স্যার পড়াইতো ক্লাস 8-এ থাকতে, বাসায় সে বিপ্লব স্যার, আমার মনে আছে উনি এখন কোন একটা ব্যাংকে না কোন একটা বাইং হাউসে আছে। তো বিপ্লব স্যার কে নিয়ে গেছিলাম সাথে, আর ওনার একটা ফ্রেন্ড ছিল এমআইএসসি তে সিএসসি তে পড়তো, ওই ভাইকে নিয়ে গেছি আমার পিসি বিল্ড করতে হবে। তো দুইজন নিয়ে আমাকে গেছে পিসি টিসি বিল্ড করে নিয়ে আসছি। পুরা ডিসেম্বর মাস জুড়ে আমি খালি গেম খেলছি, ইচ্ছা মতো গেম খেলছি। তোমরা বর্তমানে পোলাবেন খেলো পাবজি, আমরা ওই সময় যত গেম আসছে, ফার ক্রাই, অ্যাসাসিনস ক্রিড, তারপর হচ্ছে যে তোমার নাম কি কল অফ ডিউটি ব্ল্যাক অপস, তারপর হচ্ছে যে তোমার অ্যাসাসিনস ক্রিড ছিল ব্ল্যাক ফ্ল্যাগস মনে হয়, তারপরে তোমার হচ্ছে যে ফিফা, তো যেই বার আসে ফিফা আমি এখনো খেলি, আমার খালাতো ভাই বাসায় যে PS5-এ খেলে আসি। সো পাগলা মার্কা গেম খেলতাম, মানে গেমের জন্য আমি পাগল ছিলাম। সো ওই সময় না আমরা এগুলো বহুত হচ্ছে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম সহ্য করছি। সো তখন আমি এক্সট্রা র্যাম লাগাইছিলাম, কারণ হচ্ছে যে যেন হচ্ছে আমি এক্সট্রা ইউজ করতে পারি, এক্সট্রা গ্রাম এক্সট্রা গ্রাফিক্স সব মানে লাগাইছিলাম। একদিকে ভালো হয়েছে, কারণ আমি জানতাম না কোনো যে আমি আইসিটি টিচার হবো, তখন আমার ওই নলেজ কাজে লাগবে, যে ক্লাস 8 সব বান্ধবী করে বেড়াইছি, বাট ফাইন। তারপরে যেটা হয়েছে, ক্লাস 9-এ উঠে যখন 9-এর ফার্স্ট টার্ম পরীক্ষা, আমাদের আবার স্কুলে 3টা টার্ম হয়, তখন হঠাৎ করে আমি বুঝলাম যে ভাই এরকম সারাদিন যদি আমি গেম খেলতে থাকি আমার ভবিষ্যৎ অন্ধকার। তো একদিন সকালে বসে সবগুলো গেম সিলেক্ট করছি, একসাথে ডিলিট করে দিছি, আর জীবনেও ইনস্টল করে খেলিনি। ওই যে আমার 3-4 মাসের গেম খেলা, ওই গেম খেলাই। তারপরে ওকেশনালি খেলতাম, মানে সামহাউ আই ওয়াজ ভেরি গুড এট ফিফা, বাট এছাড়া আর খেলা হয়নি। ওকে আমরা আগাই। তারপর লেখেন, আচ্ছা 12-13 খুবই সোজা, কিবোর্ড কাজ করতেছে না, মাউস কাজ করতেছে না, কিবোর্ড কানেকশন লস, একটা ছিল মাউস কানেকশন লস। তো এগুলা নিয়ে সমস্যা নেই, এগুলা তোমরা নিজেরা বলেই পারবা। আর 14 নাম্বার খুবই সিম্পল, সেটা হচ্ছে যে মনিটর কানেক্ট করতেছে না বা মনিটর অন হয় না, এটাও তোমরা পড়লেই বুঝবা। জাস্ট হচ্ছে মনিটরের পেছনে যে পাওয়ার কেবল আছে সেটা কাজ করে কিনা সেটা দেখো। আমার অফলাইন ব্যাচের বাচ্চাদের আমি আবার যেটা করছি, কোচিং এর যে মনিটর আছে, তারপরে প্রিন্টার আছে, এগুলা ধরে ধরে ওদেরকে সবগুলোকে বসায় বসায় পড়াইছি। সো অফলাইন ক্লাসে আবার আবার অনেক মজা করি, তোমাদের তো আর দেখাতে পারতেছি না, তো তোমরা পড়ে নিও, হ্যাঁ। তারপরে লাস্ট কোনটা আছে, প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। আচ্ছা প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, এটা একটু আমি মুখে বলে দিচ্ছি, 16 নাম্বার পয়েন্টটা। এখানে আসলে যা যা বইয়ে লেখা তাই লিখতে হবে, ভুলার কিছু নাই। প্রিন্টারে যেটা হয়, প্রিন্টারে 3 ধরনের প্রবলেম হতে পারে। এক, প্রিন্টার যদি আপনি কখনো কানেক্ট করেন, ওপেন টাইম যেটা প্রবলেম হয়, আপনারা ভুল প্রিন্টার সিলেক্ট করে রাখেন অপশনে। তো আপনি মনে করেন পিডিএফ ওপেন করছেন, প্রিন্ট অপশনে দিচ্ছেন, তো ওইখানে লেখা আসে প্রিন্টারের নাম, আপনারা যদি ভুল প্রিন্টার সিলেক্ট করেন তাহলে আপনার প্রিন্টার কানেকশন পাবে না। এক, সেকেন্ডলি অনেক সময় প্রিন্টারের তারে সমস্যা থাকে। 3 নাম্বার প্রবলেম যেটা, সেটা হচ্ছে প্রিন্টারে যে কার্টিজ থাকে, কার্টিজ মানে হচ্ছে একটা ঘর যেখানে রং দেওয়া হয়, মানে কালি দেওয়া হয়। অফেন টাইমস আপনারা অনেক সময় দেখবেন কার্টিজে কালি নাই, এই কারণে প্রিন্টার কাজ করতেছে না। তো এগুলো হচ্ছে কমন প্রবলেম অ্যাবাউট প্রিন্টার, এছাড়া প্রিন্টারে কোনো ধরনের সমস্যা থাকে না। এবং এরই সাথে আমাদের হচ্ছে এই যে একটা ডান। তো আমরা এখন যেটা করব, 15 আর 14 সেম, 15-14 নিয়ে খুব একটা টেনশন নেই, এটা আপনারা পড়লেই বুঝবেন। এখন আমরা যেটা করছি, আমরা জাস্ট হচ্ছে আপনাকে একবার ওভারভিউ দিয়ে যাচ্ছি আজকে লেকচারে যা যা পড়েছি সেটা। এটা হচ্ছে আমাদের আজকে লেকচার শুরু হয়েছে, এই যে লেকচার 3, বাস পড়ে মানে একবার করে দেখে যান, আর আমি আপনাদের পুরো স্লাইডটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা 1 নাম্বার স্লাইড গেল, এটা 2 নাম্বার স্লাইড, আর এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড, হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার স্লাইড, এটা হচ্ছে 5 নাম্বার স্লাইড, আর এটা হচ্ছে আমার 6 নাম্বার স্লাইড। তো আমাদের এই হচ্ছে যে অবস্থা। ভাইয়া 14-15 বুঝি না, 14-15 বুঝায়ও নাই, 14-15 আপনি নিজে বই পড়লেই বুঝবেন, মনিটরের পাওয়ার বাটন অন হয় নাই, তো কি অন করবেন এই লেখা, আর হচ্ছে যে এসি পাওয়ার কেবল লাগাই দিবেন, সেটা নিয়ে সমস্যা নেই। 4 নাম্বার স্লাইডটা দেখাবো।
ওকে দেখেন, যেটা বলছিলাম, পরীক্ষার ব্যাপারে একটু আরেকবার বুঝাই রাখি, সবাই অবশ্যই নোটগুলো এমবিএস গ্রুপে দিয়ে দিবেন। আপনাদের আগের দুটো ক্লাসের ভিডিও কিন্তু আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, মানে সরি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে দিয়ে দিয়েন অবশ্যই যার যার দরকার। আর আপনারা অনেকেই এই বইটা চাচ্ছিলেন, এই বইটা অনেস্টলি অনেক ভালো হয়েছে, আমি একদম সত্যি কথা যেটা বলবো। কারণ আমাদের বাজারে এখন এর পর্যন্ত এরকম কোনো বই আসে নাই। বই আমি কোনো আজের ইনফো দিই নাই, বিকজ আমি জানি আপনারা সবাই মেইন বইটাই পড়বেন। আমি যে সেখানে যেটা করছি, অনেক এমসিকিউ দিয়ে দিছি, যেমন প্রায় 1869টা এমসিকিউ দেওয়া, আর 210টা শর্ট কোয়েশ্চেন দেওয়া, আর বোর্ডের টাইপ ওয়াইজ এমসিকিউ দেওয়া আলাদাভাবে। ওই 1800 এমসিকিউ বাদে আরো আলাদাভাবে হচ্ছে যে বোর্ডের এমসিকিউ দেওয়া, তো টোটাল মনে হয় প্রায় 2500 মতো এমসিকিউ হবে। তো 2500 এমসিকিউ সলভ করলে আমার মনে হয় না আর কিছু বাকি থাকবে আপনাদের। আর 210-এর যদি শর্ট কোয়েশ্চেন সলভ করেন, এখান থেকে কমন না পেয়ে উপায় নেই। তো আমি চেষ্টা করছি এই বইটাতে সর্বোচ্চ দিতে। আপনাদের আল্লাহর রহমতে মার্চের 15 তারিখ লাস্ট বই লঞ্চ হবে বায়োলজি, এবং এরই সাথে আমাদের আপনার সাথে, মানে আপনাদের সাথে আমার যে বই লঞ্চিং এর কি বলে এটাকে সম্পর্ক, সেটা ডান হয়ে যাবে। আল্লাহর রহমতে আমাদের সবগুলো বই অনেক ভালো হয়েছে, তো আশা করি বায়োলজি বইটা অনেক সুন্দর হবে। তো এরই সাথে আমাদের সবগুলা ডান। আপনাদের মার্চের 10 তারিখে পরীক্ষা, ঠিক আছে? 2 মার্কের কোয়েশ্চেন দেওয়া আছে 210টা। তাই কনসেপ্ট আছে নাকি শুধু ব্রড কোয়েশ্চেন ভাইয়া? আইসিটির ক্ষেত্রে কাহিনী হচ্ছে, আপনাদের মেইন বই যেটা, আপনারা শুধু ওইটাই পড়েন জেনারেলি, ওইখানে কনসেপ্ট ব্যাখ্যা করার মতো কিছু নাই। থাকলে আমি কনসেপ্ট ব্যাখ্যা করে দিতাম। সেটা মোর অফ আ কোয়েশ্চেন ব্যাংক। কারণ কাহিনী হচ্ছে ভাই, তুমি বলতে পারো তাহলে তো কোয়েশ্চেন ব্যাংক যে কোনো জায়গায় পাওয়া যায়। কাহিনী হচ্ছে তোমাদের বই অনেক চেঞ্জ হয়েছে, তোমাদের বই আগের মতো নাই। তো আমি যেটা করছি, তোমাদের বই থেকে বাছাই করে টপিক ওয়াইজ এমসিকিউ দিয়ে দিছি, যেন তোমাদের প্রবলেম না হয়। আমি কি বুঝাতে পারছি কোন জায়গায় চেঞ্জেস আনছে? আর শর্ট কোয়েশ্চেন গুলো তো ফার্স্ট টাইম এবার আসছে, এর আগে তো শর্ট কোয়েশ্চেন ছিলই না। তো শর্ট কোয়েশ্চেন আমি পুরো আমার টিমের সাথে বসে প্রত্যেকটা টপিক যেন কাভার্ড হয়, এরকম ভাবে আমি শর্ট কোয়েশ্চেন ডিরাইভ করে দিছি। তো এটা একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন বই থেকেই কমন আসবে, হ্যাঁ। কিন্তু আসলে কিরকম ভাবে আসবে ওটাকে প্র্যাকটিস করার জন্য একটা বই যদি লাগে, তখন এটা ইউজ করতে পারেন। সবকিছুই বই থেকে আসবে, হুবহু বই থেকে আসবে। হ্যাঁ, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ কি একসাথে পড়াবেন? হ্যাঁ, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ একসাথে পড়াবো সপ্তাহে 3 দিন। একসাথে পড়াবো মানে এমন না যে আমি জগা খিচুড়ি বানায় ফেলবো। আমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ অনেক বছর ধরে পড়া, আপনার টেনশন করার কারণ নেই। আমার পড়ানো শুরুই হয়েছে 9-10-এর জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দিয়ে। আমি যখন উদ্ভাসে পড়াইতাম 2019 সালে, তখন থেকে আমি ম্যাথই পড়াই। আমি কিন্তু ফিজিক্সের টিচার হয়েছি অনেক পরে, 2021, 21ও না, হ্যাঁ 21-এর লাস্টের দিকে আমি ফিজিক্সের টিচার হয়েছি। আইসিটি টিচার হয়েছি আমি 2020 সালে। ম্যাথের টিচার আমি আরো আগে থেকে, ঠিক আছে? তো আমি সবার আগে ম্যাথই পড়াইতাম। ওকে বাচ্চারা, আপনাদের সাথে তাহলে আজকে এখানে আলোচনা শেষ। আমরা আশা করি আপনাদের সাথে পরবর্তীতে নেক্সট দিন আলোচনা হবে। আম, এটার পরে কিন্তু কোনো হচ্ছে যে আপনাদের ফ্রি ক্লাস হবে না, বৃহস্পতিবার দিন থেকে আপনাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা যারা এনরোল করেননি, এনরোল করে ফেলেন। তাহলে আমরা বৃহস্পতিবার দিন থেকে আপনার সাথে দেখা হবে, এবং আমরা একদিন মাইক্রোসফট ওয়ার্ড শিখবো। মাইক্রোসফট ওয়ার্ড যে আমি শিখবো শুধু তা না, আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দিব, এবং সবাইকে আমার অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। ক্লিয়ার? আল্লাহ হাফেজ, টাটা। ম্যাথ কোর্স ফি জানিয়ে দিব ভাইয়া।